আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে অ্যাসওয়ার্ডের লঘুকরণ সূত্র। এই সূত্রটা আমাকে বলে যে অসীম লঘুতায় দুর্বল অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হয়। আমরা জানি যে দুর্বল অ্যাসিড কখনো সম্পূর্ণ বিয়োজিত হয় না, এই জন্য এটা দুর্বল অ্যাসিড। আমাকে বলতেছে যে অসীম লঘুতায় দুর্বল অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হয়, মানে আমার এখানে দেখার বিষয় হচ্ছে বলতেছে দুর্বল অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হয়, বাট শর্ত দিয়ে দিচ্ছে যে অসীম লঘুতায়। আচ্ছা, অসীম লঘুতা কি জিনিস এটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা হচ্ছে একটা অ্যাসিড নিছি এবং এটাকে হচ্ছে ভাঙাইছি, এইচ প্লাস এ মাইনাস হইছে। তো এইচ এ এটা কোনো যৌগ না, এটা হচ্ছে জাস্ট মানে অ্যাসিড বোঝানোর জন্য আমরা লিখছি এইচ এ। ঠিক আছে, যাতে এইখান থেকে হচ্ছে এইচটা যাতে বের হইতে পারে এই জন্য এইচ এ লিখছি। তো এইচ প্লাস আর এ মাইনাস হইছে আর কি। তো এখন আমি ধরি টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এইচ এর ঘনমাত্রা হচ্ছে সি আর এইচ প্লাস এর 0 0, যেহেতু শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় না এই জন্য 0। এখন কথা হচ্ছে যে আমি সাধারণত তো আমরা এইখানে তো মোল লিখি, তো এইখানে ঘনমাত্রা আসলে কই থেকে? দেখো আমরা জানি এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই পি। যদি আমার পাত্রের আয়তনটা যদি ফিক্স থাকে, যদি পাত্রের আয়তন যদি আমি ফিক্স ধরি তাহলে কিন্তু লেখা যায় এস সমানুপাতিক এন। তার মানে যেখানে আমি এন বসাতে পারি ওইখানে আমি ঘনমাত্রাও বসাতে পারি। এস কিন্তু আমার ঘনমাত্রা। ঘনমাত্রা আশা করি বুঝছো কেন আমি মোলের জায়গায় ঘনমাত্রা বসাচ্ছি। এই সি কিন্তু ঘনমাত্রা, সি কখনোই ভাইবো না যে মূল সংখ্যা। আচ্ছা, এখন আমাকে আমি যদি ধরি যে এই যে এইচ এ এর এইচ এর বিয়োজন মাত্রা যদি আমি ধরি আলফা, এইচ এর বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা কি জিনিস? এক মোলে যতটুকু বিয়োজিত হয় বিয়োজন মাত্রা আলফা। আচ্ছা, মাত্রা লিখিনি, বিয়োজন মাত্রা আলফা। বিয়োজন মাত্রা কি জিনিস? বিয়োজন মাত্রা হচ্ছে এক মোলে যতটুকু বিয়োজিত হয়, এটা কালো কালিতে লিখি, এক মোলে যতটুকু বিয়োজিত হয়। এক মোলে যতটুকু বিয়োজিত হয়। আচ্ছা, এখন একটু দেখো, এক মোলে আলফা বিয়োজিত হয়, দেখো এখানে আলফা দেয়া, এক মোলে আলফা বিয়োজিত হয়, সরি এক মোল না, মানে এক মোলে আলফা বিয়োজিত হয়, ঠিক আছে। তো এখন এইটা সি তো মানে যেহেতু ঘনমাত্রা, মোলের জায়গায় আমি ঘনমাত্রা লিখছি, আবার ঘনমাত্রাকেও আমি কিন্তু মোল হিসাবে কনসিডার করতেও পারি। ঠিক আছে, ঘনমাত্রাকেও আবার মোল হিসেবে কনসিডার করতে পারবো। আমি যেহেতু মোলের জায়গায় ঘনমাত্রা লিখতে পারছি, তো ঘনমাত্রার জায়গায়ও আমি হচ্ছে মোল করতে পারবো। দেখো, এইচ এর বিয়োজন মাত্রা আলফা, তার মানে এক মোলে যতটুকু বিয়োজিত হয়। আমি এইখানে আলফাটা কিন্তু আমার মানে সাধারণত আমরা জেনে আসছি আলফাটা হচ্ছে মোল, কিন্তু এখন আমরা আলফাটা কিন্তু ঘনমাত্রা হিসাবেও ধরতে পারি, যে এক মোলে যতটুকু ঘনমাত্রা বিয়োজিত হয়, যতটুকু ঘনমাত্রার কি বলে, যতটুকু ঘনমাত্রার আহ দ্রবণ বলতে পারো, এইচ এ এই অ্যাসিডের দ্রবণ যতটুকু ঘনমাত্রা এইচ এ বিয়োজিত হয় সেটাকে ধরতে পারো আলফা। এক মোলে, এক মোল এইচ এ, সরি এক মোল না, এক একক ঘনমাত্রার যতটুকু বিয়োজিত হয় তাকে বলা হয় আলফা। ঠিক আছে, আমি মোলের জায়গায় এখন আলফা কি বলে ঘনমাত্রা ইউজ করতেছি। ওকে, তো তাহলে আমি দেখো এক একক ঘনমাত্রার জন্য যদি আলফা বিয়োজিত হয় বা আলফা ঘনমাত্রা বিয়োজিত হয়, তাহলে সি ঘনমাত্রার জন্য কতটুকু বিয়োজিত হবে? সি ঘনমাত্রার জন্য বিয়োজিত হবে সি মাইনাস সি আলফা। দেখো, এক ঘনমাত্রার জন্য আলফা বিয়োজিত হয়, তো সি ঘনমাত্রার জন্য বিয়োজিত হবে সি আলফা। এখন এই বিক্রিয়াটার অনুপাত যেহেতু 1:1:1, তার মানে যেহেতু সি আলফা বিয়োজিত হয়েছে, তৈরিও হবে সি আলফা, এখানেও তৈরি হবে সি আলফা। এই পুরো জিনিসগুলো কিন্তু ঘনমাত্রা, আবারও বলতেছি। আর আলফা কি? আলফা বিয়োজন মাত্রা, ঠিক আছে, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে আমরা জানি হচ্ছে এক মোলে যতটুকু বিয়োজিত হয়, কিন্তু যেহেতু আমি ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, আলফাকে আমি ঘনমাত্রা হিসাবেও কনসিডার করতে পারবো, যে আহ, এক একক ঘনমাত্রায় আলফা ঘনমাত্রা বিয়োজিত হয়। ঠিক আছে, আলফার পরিচয়টা এখন হবে এক একক ঘনমাত্রায় আলফা বিয়োজিত হয়। আচ্ছা, আমি লিখি বিয়োজন মাত্রা এক একক এইচ এ আলফা ঘনমাত্রা বিয়োজিত হয়। এটা মানে হচ্ছে এক একক, এক একক ঘনমাত্রায়, ঘনমাত্রায় আলফা বিয়োজিত হয় বা আলফা মোল পার লিটার বিয়োজিত হয়। ঠিক আছে, এটা ঘনমাত্রা, ঘনমাত্রা আমি এই করে কি করতে পারি আর কি, কি বলে আলফাকে আমি ঘনমাত্রা হিসেবে কনসিডার করছি। দেখো আশা করি এখন বুঝতে কোনো অসুবিধা নাই।
এক একক ঘনমাত্রায় আলফা বিয়োজিত হয়। আলফা কিন্তু মোল না, আলফা হচ্ছে ঘনমাত্রা। তাহলে সি মাইনাস সি আলফা, এক একক ঘনমাত্রা যদি আলফা পরিমাণ ঘনমাত্রা বিয়োজিত হয় এইচ এর, তাহলে সি একক ঘনমাত্রার জন্য কতটুকু বিয়োজিত হবে? দেখো, এক এককের জন্য বিয়োজিত হয় আলফা ঘনমাত্রা, সুতরাং সি এককের জন্য মানে সি ঘনমাত্রার জন্য বিয়োজিত হবে সি আলফা পরিমাণ। দেখো সি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। আর অনুপাত যেহেতু 1:1:1, তার মানে এইখানে সি আলফা যদি বিয়োজিত হয়, এখানে সি আলফা তৈরি হবে, এখানেও সি আলফা তৈরি হবে। আশা করি বুঝছো। তো এখন হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখন ডিরেক্ট এসে যাই। দেখো, যেহেতু এটা লিখছি, তো আমি এটাকে লিখতে পারি না কে এ, কিন্তু এটা একটা অ্যাসিড, এখানে লিখি নাই অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, ACID অ্যাসিড। ওকে, আর অ্যাসিডটা হবে দুর্বল অ্যাসিড। দেখো, অ্যাসিডের লৌহকরণ সূত্র, এই সূত্রটা শুধুমাত্র দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য প্রযোজ্য। দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য প্রযোজ্য। প্রযোজ্য, আমাদের একটু ফাস্ট আগাইতে হবে কারণ অনেকগুলো ক্লাস হয়ে গেছে। এত ক্লাস দেখলে তুমি নিজেই ভয় পাবা যে এতগুলো ক্লাস কেমনে করবে, এমনি পড়া হবে না তখন। আচ্ছা দেখো, কে এ, কে এটা কি? কে এটা হচ্ছে অ্যাসিডের সাম্য ধ্রুবক। আচ্ছা, তো আমি যদি লিখি তাহলে দেখো, H প্লাস এর ঘনমাত্রা ইনটু A মাইনাস এর ঘনমাত্রা ডিভাইডেড বাই H এর ঘনমাত্রা। এইটা এইখানে এখন যদি তুমি সবগুলোর ঘনমাত্রা বসাও, দেখো H প্লাস এর ঘনমাত্রা হচ্ছে C আলফা। আচ্ছা, A মাইনাস এর ঘনমাত্রা কত? C আলফা। আচ্ছা, নিচে হচ্ছে H এর ঘনমাত্রা কত? C মাইনাস C আলফা। এখন যদি আমি এটাকে একটু ক্যালকুলেট করি, C স্কয়ার আলফা স্কয়ার, আর নিচে থেকে যদি C কমন নেই, তাহলে আসে হচ্ছে 1 মাইনাস আলফা। আচ্ছা, এখন দেখো উপরে C স্কয়ার, নিচে হচ্ছে C, তাহলে উপরে একটা C থাকে, তাহলে উপরে C আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা হয় হচ্ছে আমার কে এ। এখন একটু বোঝার বিষয় আছে, দেখো আলফা বিয়োজিত হয়, আমি যেহেতু বলছি এটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য প্রযোজ্য, তার মানে কি আলফা কিন্তু খুবই ছোট, আলফার ভ্যালুটা কিন্তু খুবই ছোট, খুবই ছোট আলফার ভ্যালুটা। তার মানে এক থেকে যদি খুবই ছোট একটা জিনিস বিয়োজিত হয়, তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। মানে আমি বলতে চাচ্ছি আলফা যেহেতু খুবই ছোট, মানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, মানে এক একক ঘনমাত্রায় যতটুকু বিয়োজিত হয়। আর দুর্বল অ্যাসিড আমরা আগেই জানি যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজিত খুবই কম হয়, ঠিক আছে? তাহলে 1 মাইনাস আলফা, এটাকে তুমি সমানুপাতিক লিখতেই পারো 1, কারণ 1 থেকে খুবই ছোট একটা জিনিস যদি বাদ যায়, তাহলে কিন্তু 1 এর খুব একটা চেঞ্জ হয় না। যেমন সমুদ্র থেকে তুমি যদি এক গ্লাস পানি নিয়ে যাও, তাহলে কি সমুদ্রের পানি কমবে? ঠিক ওই রকমই আলফার মান এত ছোট যে 1 থেকে যদি আলফাটা মানে বিয়োগ দেই বা বাদ দেই, তাহলে 1 এর খুব একটা চেঞ্জ হয় না, 1 1ই থাকে। এই জন্য 1 মাইনাস আলফা সমানুপাতিক 1 লিখতে পারি। তাহলে এই যে নিচের যে পোরশনটা 1 মাইনাস আলফা, এটাকে হচ্ছে 1 লেখা যায়। শুধুমাত্র কেন এটা লিখতে পারছি? শুধুমাত্র দুর্বল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারবো, এর ছাড়া লিখতে পারবো না, কারণ আলফার মান তখন আবার অনেক বেশি হয়। এই ক্ষেত্রে আলফার মান অনেক কম কেন? কারণ দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিড আমরা জানি যে আলফাটা হচ্ছে মানে বিয়োজন মাত্রাটা হচ্ছে খুবই কম বা খুবই কম পরিমাণে বিয়োজিত হয়। এই জন্য আলফার মান যেহেতু ছোট, তো এক থেকে খুবই ছোট একটা জিনিস বাদ দিলে একের মানের খুব একটা চেঞ্জ হয় না, এক একই থাকে। তো এক থেকে এইটার ভ্যালুটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি পাই হচ্ছে কে ইকুয়ালস টু সি আলফা হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার সূত্র, কে ইকুয়ালস টু সি আলফা হোল স্কয়ার। এখন আমি এই জিনিসগুলো হচ্ছে মুছে দিতে পারি। আচ্ছা, এখন এইখান থেকে আরেকটা জিনিস আমি একটু মানে কি বলে পিক করতে পারি, সেটা হচ্ছে H প্লাস। দেখো H প্লাস এর ঘনমাত্রাটা কি? H প্লাস এর ঘনমাত্রা হচ্ছে সি আলফা। এই জিনিসটা আমার লাগবে ম্যাথ করার টাইমে। তাহলে দুইটা জিনিস পাইলাম, কে ইকুয়ালস টু সি আলফা স্কয়ার আর এইচ প্লাস ইকুয়ালস টু সি আলফা। এখন একটু দেখো তো আলফার এখানে কি করা যায়? আলফা ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই রুট ওভার কে এ। আচ্ছা, আলফা ইকুয়ালস টু, আচ্ছা কে ডিভাইড বাই সি, সরি ভুল লিখছি, আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। কোনো একটা যৌগের জন্য, তো কে এ বা এসিড, কে মানে হচ্ছে এসিডের ক্ষেত্রে সাম্য ধ্রুবক বা এসিডের ক্ষেত্রে সাম্য ধ্রুবক, কে মানে কে এ মানে হচ্ছে এসিডের সাম্য ধ্রুবক, সোজা কথা এসিডের সাম্য ধ্রুবক।
সাম্যদ্রুবক। তো এইটার কোনো মান চেঞ্জ হচ্ছে না অ্যাসিডের সাম্যদ্রুবক, তার মানে কে এটা ফিক্সড থাকতেছে। তো আমি কি লিখতে পারি না আলফা, এটা কিন্তু আলফা, আচ্ছা আলফাটা একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে আলফা সমানুপাতিক 1/√সি। আশা করি বুঝতে পারছো, আলফা ডিভাইড বাই আলফা সমানুপাতিক 1/√সি। ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক আছে, আলফা ইকুয়ালস টু 1/√সি। আমি যদি আরো একটু সুন্দর করে লিখতে চাই, দেখো এটা হচ্ছে আলফা সমানুপাতিক 1/√সি, রুট ওভার কে এ, মানে কে এ এটা হচ্ছে আমার ফিক্স থাকে, এই জন্য কে এ কে আমি কি বলে আমি কনসিডার করতেছি না, বা মানে আমি আমল নিচ্ছি না আর কি, কে এ কে সোজা কথা আমি সি নিয়ে কাজ করতেছি, আলফা সমানুপাতিক 1/√সি। এখন এইটা দ্বারা কি বোঝায় দেখো, সি এর মানটা আমার যত বেশি হবে, আলফা, সি এর মানটা হচ্ছে যত কম হবে আলফার মানটা তত বেশি হবে। দেখো আলফা কিন্তু ব্যস্তানুপাতিক 1/√সি, তার মানে আমি বলতে পারি আলফা আর সি এর মাঝখানে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ধরো, দেখো এই জিনিসটা আরেকবার একটু দেখাই আমি। আলফা সমানুপাতিক 1/√সি, যেহেতু কে এটা আমি ফিক্স ধরছি, কে এটা ফিক্সড আমার, ঠিক আছে, সাইড ব্র্যাকেটে কে এটা ফিক্স দিছি আমি, ওকে। এখন তার মানে সি এর মানটা যত বাড়বে আলফার মানটা তত কমবে, আর সি এর মানটা যত কমবে আলফার মানটা তত বাড়বে, এটা কিন্তু আমি বলতেই পারি, তাই না? আচ্ছা, সি এর মানটা যদি অনেক কমে তাহলে আলফার মানটা অনেক বাড়বে, মানে আমি এখানে এই 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 জায়গা থেকে বলা যায় সূত্র কিন্তু আমার এইটাই, ঠিক আছে, এটা আর এইটা, এই দুইটা হচ্ছে মার্ক করে রাখবা। আর এইখানে দেখো আলফার মানটা যদি, সরি সি এর মান মানে ঘনমাত্রা যদি অনেক কমে তাহলে কিন্তু বিয়োজন মাত্রাটা অনেক বাড়বে, মানে এখানে এইটা এইটা বোঝাচ্ছে যে ঘনমাত্রা যদি অনেক কমে তাহলে আলফার মান বা বিয়োজন মাত্রার মান অনেক বাড়বে, বা বিয়োজনটা অনেক বেশি হবে। আর ঘনমাত্রা কখন কম হবে? যদি তুমি এইখানে অনেক পানি ঢালো, তাহলেই তো ঘনমাত্রা কমে যাবে, তাই না? যদি অসীম সংখ্যক পানি ঢালো, অসীম পানি ঢাললে, অসীম পানি ঢাললে ঢাললে সি এর মানটা হচ্ছে অনেক কমবে, অনেক অনেক কমবে, আর আলফার মানটা হচ্ছে অনেক বেড়ে যাবে বিয়োজন মাত্রা। আর বিয়োজন মাত্রা অনেক বেড়ে যাওয়া মানে কি, যে অ্যাসিডটা ছিল সেটা সম্পূর্ণ বিয়োজিত হবে, এইটাই বলছে, অসীম লঘুতায় দুর্বল অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হয়। তো এখান থেকে আমরা এইটা এই কথাটা বলতে পারছি, অসীম লঘুতায় দুর্বল অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হয়। ঠিক আছে, তো আশা করি এইটা সবাই বুঝছো। এখন আমরা হচ্ছে আহ আমরা হচ্ছে এইখানে আর কিছু করা যায়। আর কিছু করার দরকার নেই আমাদের, আমরা যা জানি। আচ্ছা এইখানে দেখো সি আলফা, এখানে কিছু একটা মনে হয় করা যায়, সি আলফা, আচ্ছা এইচ প্লাস ইকুয়ালস টু সি আলফা না? দেখো এই দুইটা সূত্র তো আমরা পেলাম, আর এখান থেকে একলে সামনে আগে আমি হচ্ছে বুঝলাম যে আলফার সাথে সি বা ঘনমাত্রার সম্পর্কটা কি রকম। সি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে যদি সি এর মানটা যদি বা সি এর ভ্যালুটা যদি অনেক কমে তাহলে আলফার মানটা অনেক বেড়ে যাবে। আর সি মানে হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রার ভ্যালুটা কখন অনেক কমবে, যদি আমি এখানে অনেক পানি দেই বা অসীম সংখ্যক পানি দেই, তাহলেই হচ্ছে আলফার মানটা বাড়বে বা বিয়োজনের পরিমাণটা বাড়বে। তো আমি যদি অসীম সংখ্যক পানি দেই তাহলে কিন্তু বিয়োজনটাও অসীম সংখ্যক হবে বা সম্পূর্ণ বিয়োজিত হবে। ঠিক আছে, এইটাই এখানে বলছে, তো অসীম লঘুতায় দুর্বল অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হয়। দুর্বল অ্যাসিড তো সম্পূর্ণ বিয়োজিত হওয়ার কথা না, কেন হচ্ছে? কারণ ওই যে আমি অনেক পানি দিয়ে তার ঘনমাত্রাটা অনেক কমায় দিছি, আর ঘনমাত্রাটা অনেক কমানোর কারণে আলফার মানটা অনেক বেড়ে গেছে বা বিয়োজন মাত্রাটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। এখন আমি একটু যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা তোলা হয়েছে আশা করি, আমি একটু এই জায়গায় কাজ করব। এইচ প্লাস যে আমাদের এই দুটো সূত্র আর কি লাগবে ম্যাথ করার টাইমে। এখন দেখো সি আলফা না, এখানে আমি লিখতে পারি আলফার জায়গায় সি ইনটু, দেখো আলফার জায়গায় কি লেখা যায়, আলফার জায়গায় লেখা যায় রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি লেখা যায় না, তো এটা আমি লিখবো রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এখন দেখো উপরে একটা সি আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে দুইটা রুট ওভার সি আছে উপরে, দুইটা রুট ওভার সি হলে রুট সি হোল স্কয়ার হয়, রুট সি হোল স্কয়ার। তো আলটিমেটলি এখানে সি হয় কিন্তু ওই আগের জিনিসই, ঠিক আছে, তো না বোঝার কিছুই নাই।
এখন ইনটু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি, এটার মানে হচ্ছে রুট সি ইনটু রুট সি ইনটু রুট ওভার কে এ ডিভাইডেড বাই রুট ওভার সি। রুট সি কাটাকাটি, তো আমার আসে হচ্ছে, দেখো দুইটাই রুটের ভিতরে, তাহলে আমি গুণ করে লিখে দিতে পারি রুটের ভিতরে কে এ ইনটু সি। সো এইচ প্লাস, এটার ঘনমাত্রাটা হয় হচ্ছে কে ইনটু সি। তুমি এই প্রসেসটা যদি মনে রাখো তাহলে মানে এই সূত্রটা জানলেই হবে, এই দুটো সূত্র জানলেই হবে। তারপর যদি তোমার মনে রাখতে কষ্ট হয়, এই তিনটাই তুমি মনে রাখো। ঠিক আছে? আর কেমনে পাইছি এটা হচ্ছে এই প্রসেসটা অবশ্যই তুলবা, কিছু এতক্ষণ কিছু তুলো না তুলো, এই প্রসেসটা অবশ্যই তুলতে হবে। আচ্ছা, আশা করি বুঝছো। তো আমরা হচ্ছে ছোট্ট আরেকটা জিনিস দেখবো, সেটা দেখে আমরা ম্যাথে যাব। অ্যাসল্টের লৌহকরণ সূত্র আরেকটা জিনিস মাথায় রাখবো, শুধুমাত্র এই যে সূত্রটা লিখলাম এটা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা হচ্ছে এখন তিনটে অ্যাসিড দেখবো, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড এবং হাইপোফসফরাস অ্যাসিড। ফার্স্টেরটা হচ্ছে H3PO4, এর পরেরটা হচ্ছে H3PO3, এর পরেরটা হচ্ছে H3PO2। এখন এই সবগুলা দেখো হাইড্রোজেন তিনটা আছে, তার মানে কি এই অ্যাসিডটা কি তিনটা হাইড্রোজেনই দিবে? এইখানেও হাইড্রোজেন তিনটা আছে, তার মানে কি এই অ্যাসিডটাও কি তিনটা হাইড্রোজেন দিবে? মানে আমি যদি এটাকে বিয়োজন ঘটাই তাহলে কি মানে তিনটা হাইড্রোজেন সে দিবে, যেমন HCl এর মতো। HCl এটাকে যদি আমি ভাঙাই তাহলে H প্লাস প্লাস Cl মাইনাস আমি পাই। আবার H2SO4 এটাকে যদি আবার ভাঙাই, এখানে দুইটা হাইড্রোজেন, তাহলে 2H প্লাস, দুইটা H প্লাস পাবো, আর SO4 2 মাইনাস। তার মানে দুইটা হাইড্রোজেন ছিল এখানে, এই জন্য দুইটা হাইড্রোজেন দিচ্ছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিচ্ছে। বাট এই তিনটা যৌগের ক্ষেত্রে কি হবে? তিনটা যৌগের ক্ষেত্রে কি হবে, এরা কি তিন প্রত্যেকে কি তিনটা তিনটা করে হাইড্রোজেন দিবে? বা কি করবে, এটা হচ্ছে আমরা একটু তাদের গঠন থেকে একটু দেখব। এটাকে বলে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অ্যাসিড পরেরটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। আর ব্যথা হয়ে গেছে। ফসফরিক অ্যাসিড, পরেরটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, এর পরেরটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড। একটু দেখো, এখন এইখানে আমার কেন্দ্রীয় মৌল হচ্ছে পি, মানে আমি এখন এইটার গঠনটা দেখবো কিভাবে এই গঠন হয়। দেখো পি এর সাথে অক্সিজেন আছে চারটা, আমি আগেই হচ্ছে ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেন দিয়ে নেই। এখানে একটা অক্সিজেন হবে দুইটা, এখানে একটা অক্সিজেন হবে তিনটা, এখানে একটা অক্সিজেন হবে, হয়ে গেছে আমার চারটা। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে তিনটা, তাহলে এই প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন দিব। অক্সিজেনের একটা ফাঁকা হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। এই ছবি অবশ্যই লাগবে, কারণ ছবি না বুঝলে তুমি কিছুই বুঝবা না। অনেক সময় বলতেই পারে যে কেন H3PO4 এরা হচ্ছে মানে কয়টা হাইড্রোজেন দেয়, এটা বলতেই পারে যে কেন ফসফরিক অ্যাসিড এতগুলো হাইড্রোজেন মানে দিচ্ছে, কেন ফসফরাস অ্যাসিড এতগুলো হাইড্রোজেন দিচ্ছে। চিত্র সহকারে বলবে না, বললো যে কেন দিচ্ছে। তো তখন যদি তুমি এরকম একটা চিত্র দিয়ে দাও, স্যার কিন্তু দেখলে বুঝবে যে অনেক পড়াশোনা করছে। ঠিক আছে? তো এমনিতেই স্যার একটা সফট ফর্মে কাজ করবে আর কি তোমার প্রতি। তো এখন আমি পরেরটা একটু দেখি। পরেরটার ক্ষেত্রেও কেন্দ্রীয় মৌল হচ্ছে পি, অক্সিজেন আছে হচ্ছে তিনটা। তো আমি আগে ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেন দিয়ে নিচ্ছি, এরপরে তিনটা অক্সিজেন দিব, তাই তো? মানে টোটাল অক্সিজেন তিনটা, তাহলে একটা তো হয়ে গেল, বাকি দিতে পারবো দুইটা। এক, এইখানে একটা দুই, আর এইখানে হচ্ছে হাইড্রোজেন দিব। আচ্ছা, যেহেতু ফসফরাসের হাত হচ্ছে পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এখন এই যে অক্সিজেনের একটা হাত ফাঁকা, এখানে আমি হাইড্রোজেন দিব, এখানে হাইড্রোজেন দিব। এই গেল ফসফরাস অ্যাসিড। এবার আমি দেখবো হাইপোফসফরাস অ্যাসিডের কি হয়। পি, আগে ডাবল বন্ড দিয়ে আমি হচ্ছে একটা অক্সিজেন দিয়ে দিছি, আর অক্সিজেন হবে হচ্ছে দুইটা, তাহলে আর একটা অক্সিজেন এইখানে দিলাম। ওকে, তো দুইটা অক্সিজেন আমার হয়ে গেল। হাইড্রোজেন হবে হচ্ছে তিনটা, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো টোটাল কিন্তু পাঁচটা হাত ফিল আপ হয়েছে ফসফরাসের।
2 3 4 5। এখন আমার হচ্ছে আসল কাজ, একটু দেখো তো অক্সিজেনের ফার্স্ট যৌগটার ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড H3PO4, এইটা খুব সুন্দর মতো খাতায় তুলবা। H3PO4 এটার ক্ষেত্রে দেখো আমি কিন্তু এখানে দেখো একটা চুরি করছি, ছোট চুরি, কি চুরি বলে এটাকে, কি বলে, ছোট নকল করছি। আমি হচ্ছে এই যে পি ও আর হাইড্রোজেন, এদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতাটা লিখে রাখছি। আবার যাতে না বুঝো তুমি, এই জন্য আবার এটা দেখো কালো কালি দিয়ে একটু হালকা দাগও দিছি, যে এটা যাতে না বোঝা যায় কি লিখছে এখানে। যাই হোক, তো পি হচ্ছে 2.2, তড়িৎ ঋণাত্মকতা পি এর হচ্ছে 2.2। আচ্ছা, পি এর হচ্ছে 2.2 আমি লিখলাম। অক্সিজেনের হচ্ছে 3.4, 3.4, হাইড্রোজেনের হচ্ছে 2.1। আচ্ছা, এখন আমরা জানি 0.5 থেকে যদি 1.9 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, পোলার সমযোজী যৌগ। এটা তো প্রত্যেকে সমযোজী যৌগ, এটা তো বোঝা যাচ্ছে যে অক্সিজেন আর হাইড্রোজেন সমযোজী বন্ধনে আছে। অক্সিজেন হাইড্রোজেন এরা সবাই হচ্ছে সমযোজী বন্ডে আছে। এই হাইড্রোজেনের সাথে এইটাও হচ্ছে সমযোজী বন্ডে আছে। তো আমার কথা হচ্ছে যে যদি সমযোজী বন্ড ঠিক আছে, সমযোজী যৌগ, কিন্তু যদি তাদের তড়িৎ ঋণাত্মকতার, এগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মাঝখানে হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে পোলার সমযোজী। পোলার সমযোজী মানে হচ্ছে একটা ডাইপোল তৈরি হবে তাদের। ডাইপোল মানে কি, এক সাইডে মানে দুইটা পোল তৈরি হবে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল, এরকম দুইটা পোল তৈরি হবে। আচ্ছা, একটু দেখো তো এইখানে অক্সিজেন আর হাইড্রোজেন এদের, ক্যালকুলেটর কোথায়, অক্সিজেন আর হাইড্রোজেন এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটু দেখো তো। 3.4 থেকে 2.1 বাদ দাও, 3.4 মাইনাস 2.1, এটা হচ্ছে 1.3। আচ্ছা, 1.3, তার মানে এইটা ডিফারেন্সটা আসে হচ্ছে 1.3, তার মানে এটা একটা পোলার সমযোজী যৌগ। আর ফসফরাস আর অক্সিজেনের দেখো তো 3.4 মাইনাস 2.2, এটা আসে হচ্ছে 1.2। আচ্ছা, এইটাও পোলার সমযোজী যৌগ, কিন্তু এইখানে দেখো কারা বেশি পোলার সমযোজী, মানে পোলার সমযোজী কাদের মাঝখানে বন্ডটা বেশি পোলার সমযোজী, একটু দেখো এইখানের পার্থক্যটা আসছে হচ্ছে 1.2। আমি এটা কি কালি দিয়ে লিখবো, কালো কালি দিয়ে লিখতে হবে, নাহলে বুঝবা না। দেখো অক্সিজেন আর ফসফরাস এদের মাঝখানের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা হচ্ছে, মানে এর তড়িৎ ঋণাত্মকতা 2.2 এর 3.4, এদের পার্থক্যটা হচ্ছে 1.2। এখানে আমি একটু লিখি এদের, আচ্ছা এরকম দিয়ে লিখি দাগ দিয়ে একটা, এদের পার্থক্যটা হচ্ছে 1.2। আর এইখানে 3.4 আর 2.1, 3.4 মাইনাস 2.1, এদের তড়িৎ ঋণাত্মক পার্থক্য হচ্ছে 1.3, 1.3, 1.3। তার মানে একটু দেখো অক্সিজেন আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকের পার্থক্য হচ্ছে 1.2, আর অক্সিজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকের পার্থক্য হচ্ছে 1.3। তার মানে ডাইপোল হওয়ার সম্ভাবনা বা হওয়ার পসিবিলিটি বেশি হচ্ছে ও এইচ এর এই জায়গায়, পি ও এর এইখানে না, ও এইচ এর এইখানে। আচ্ছা, এখন তাহলে কি হবে, ও এইচ এর যদি এখানে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি হয়, তার মানে কি এখানে ডাইপোলটা হওয়ার সম্ভাবনা বেশি। আর ডাইপোল যদি হয় তাহলে কিন্তু এইখানে একটা নেগেটিভ হবে, এখানে একটা পজিটিভ হবে। ঠিক আছে, মানে হচ্ছে তাদের দুইটা মেরু তৈরি হবে, এবং দেখো তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন হচ্ছে বেশি 3.4 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, এই জন্য এখানে হচ্ছে আংশিক ঋণাত্মক এবং এইখানে আংশিক ধনাত্মক, কি বলে, ধনাত্মক চার্জ হইছে আর কি। যেহেতু ঋণাত্মক, তো ও কি করবে, অক্সিজেন, অক্সিজেন এই হচ্ছে ইলেকট্রনকে, এখানে তো ইলেকট্রন আছে, অক্সিজেন এই ইলেকট্রনকে হচ্ছে সে আচ্ছা এখানে কি করলাম, অক্সিজেন এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, আর এই ইলেকট্রনকে যদি বিকর্ষণ করে তাহলে হাইড্রোজেন হচ্ছে এই একটা ইলেকট্রন নিয়ে সে হচ্ছে চলে যাবে। ঠিক আছে, একই কেস আমার এই ওএইচ এর ক্ষেত্রে, একই কেস আমার এই ওএইচ এর ক্ষেত্রে। সারমর্ম হলো তাহলে কয়টা হাইড্রোজেন হচ্ছে এই যৌগ থেকে যাবে, একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা যাবে এখানে, এখানে যাবে দুইটা, এখানে যাবে একটা, আগে লিখে রাখি। দেখো এইখানে একটা কেন যাবে, কারণ এইখানে ওএইচ আছে এক, মানে একটা, এই জন্য হচ্ছে এখানে হাইড্রোজেনও যাবে হচ্ছে একটা, এটা চলে যাবে। কয়টা হাইড্রোজেন গেল, একটা, এইখানে এটা যাওয়া পসিবল না, কারণ এই কি বলে পি আর এইচ এদের মাঝখানে তড়িৎ ঋণাত্মকের পার্থক্য কত, পি এর হচ্ছে 2.2 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, পার্থক্যটা খুব একটা বেশি না, এই জন্য এই এইচটা চলে যেতে পারবে না।
আবার এইখানে দেখো OH একটা, OH একটা, দুইটা, এই জন্য এইখান থেকেও হাইড্রোজেন চলে যাবে, এইখান থেকেও হাইড্রোজেন চলে যাবে। তো তার মানে এখান থেকে কয়টা গেল? দুইটা। আর এখান থেকে কয়টা গেল? একটা। এখান থেকে গেল কয়টা? তিনটা। আচ্ছা, আশা করি বুঝছো। তো এখন হচ্ছে, আচ্ছা, আমরা হচ্ছে এই জিনিসটা দেখলাম যে ফসফরিক অ্যাসিডে তিনটা হাইড্রোজেন যায়, ফসফরাস অ্যাসিডে মানে H3PO3 এখানে হাইড্রোজেন যায় হচ্ছে দুইটা, বা বিয়োজিত হয় হচ্ছে দুইটা। আর এখানে হাইড্রোফসফরাস অ্যাসিড বা H3PO2 এখানে হাইড্রোজেন যায় হচ্ছে একটা। এখন এই জিনিসটা আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দেখো এইটার তড়িৎচুম্বকতা পার্থক্য 1.2, ঠিক আছে, বাট এইটা নিয়ে তো আমার কোনো কাজ নেই, কারণ এইখান থেকে তো মানে ও এইচ সহজ তো চলে যেতে পারবে না। তো পি এর এইটা এরকমই থাকুক, পি এর এইটা নিয়ে আমার আপাতত এখানে কোনো কাজ নেই। ফার্স্টেরটাই কোনো কাজ নেই, আমি কাজ করব হচ্ছে 2.4, 3.4 আর 2.1 নিয়ে। একটু দেখো, বাকি সব ঠিক আছে এগুলা। আচ্ছা, এই জায়গার ব্যাখ্যাটা একটু ভুল দিছি আর কি, একটু ক্লিয়ার করতে হবে। দেখো, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য, ও এইচ এর তড়িৎ ঋণাত্মক পার্থক্য কত? 1.3। কিভাবে পাইছে 1.3? অক্সিজেনের হচ্ছে 3.4 এবং হাইড্রোজেনের হচ্ছে 2.1। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় হচ্ছে 1.3। যেহেতু 0.5 থেকে 1.9 এর ভিতরে, মানে 1.3 হচ্ছে 0.5 থেকে 1.9 এর ভিতরে, তার মানে আমি বলতেই পারি এইখানে যে সমযোজী যৌগটা হয়েছে এটা হচ্ছে পোলার সমযোজী। আর পোলার সমযোজী মানে হচ্ছে দুইটা ডাইপোল তৈরি হবে। মানে এইখানে দেখো তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি 3.4। এটার মানে কি? এটার মানে হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের চাইতে নিজের দিকে বেশি টানবে। আবার বলতেছি, শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন হাইড্রোজেনের চাইতে নিজের দিকে বেশি টানবে। কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.4। দেখো, ও আর এইচ, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেটা হচ্ছে 3.4, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো এই যে শেয়ারকৃত ইলেকট্রন এটা হচ্ছে অক্সিজেন নিজের দিকে টানবে। আর যেহেতু ইলেকট্রন নিজের দিকে টানছে, এই জন্য এখানে হচ্ছে মাইনাস ডেল, একটা মানে কি বলে একটা পোল তৈরি হবে, মাইনাস পোল, যেহেতু ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে যাচ্ছে। আর হাইড্রোজেনের এইখানে প্লাস একটা ডাইপোল তৈরি, মানে প্লাস পোল তৈরি হবে আর কি, পজিটিভ পোল তৈরি হবে, এখানে একটা নেগেটিভ পোল তৈরি হবে। কেন? কারণ ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে যাচ্ছে। আর অক্সিজেনে যাচ্ছে কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানার প্রবণতা। তাহলে দেখো, এইখানে শেয়ারকৃত ইলেকট্রন যদি অক্সিজেন নিজের দিকে টানে, তাহলে কিন্তু হাইড্রোজেন খুব সহজেই হচ্ছে চলে যেতে পারবে। ঠিক আছে, এইখানেও সেম কেস হবে। ও এইচ যেখানে যেখানে আছে ওইখানে সেম কেস হবে। গেল, ফার্স্টটা আমরা বুঝলাম যে তিনটা হাইড্রোজেন হচ্ছে যাবে। আচ্ছা, এটা বুঝলাম। এখন সেকেন্ডটা একটু দেখি। সেকেন্ডটা দেখো, আবারও ওয়েট আছে হচ্ছে দুইটা, মানে দুই জায়গায়, এই জন্য ওই সেম আগের বারের মতো ডাইপোল তৈরি হবে। আর ডাইপোল তৈরি হওয়া মানে কি? অক্সিজেন এর একটা ঋণাত্মক প্রান্ত তৈরি হওয়া। আর ঋণাত্মক প্রান্ত তৈরি তখনই হবে যখন ইলেকট্রনটা অক্সিজেনের দিকে ধাবিত হবে, আর মানে শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেনের দিকে ধাবিত হবে। আর যদি শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেনের দিকে ধাবিত হয়, তাহলে কিন্তু হাইড্রোজেন খুব সহজে চলে যেতে পারবে। তো এই দুইটার ক্ষেত্রেও সেম কেস বুঝলাম, এবং এইটার ক্ষেত্রেও সেম কেস। এখন আসি পি আর এইচ এর ক্ষেত্রে। এই এইচটা কেন গেল না? এই যে এইচ, এই এইচটা আবার কেন গেল না? এই এইচটা কেন গেল না একটু দেখি। দেখো, এইচ এর হচ্ছে 2.1 আর ফসফরাসের হচ্ছে 2.2। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা 2.2, হাইড্রোজেন হচ্ছে 2.1। এখন একটু পার্থক্যটা যদি তুমি দেখো, তাহলে দেখবা হচ্ছে 0.1। তাও কোনো রিস্ক না নেই। 0.1, দেখো পার্থক্যটা হচ্ছে 0.1। এদের পার্থক্য 0.1। এখানে আমি কি দিয়ে লিখে দিই, পার্থক্য হচ্ছে 0.1। একটু সুন্দর করে খাতায় তুইলো। এদের পার্থক্যটা হচ্ছে 0.1, 2.1, আর এটা হচ্ছে 2.2। দেখো 0.1, এটা কি 0.5 থেকে 1.9 এর মাঝখানে? যেহেতু মাঝখানে না, তার মানে এইটার যে বন্ধনটা, এটা পোলার সমযোজী বন্ধন না। ঠিক আছে, এই জায়গায় কোনো ডাইপোল তৈরি হবে না যদি 0. মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা যদি 0.5 থেকে 1.9 এর মাঝখানে হয়, তাহলেই কেবলমাত্র ডাইপোল তৈরি হবে। এখানে পাইছি হচ্ছে 0.1, তার মানে পার্থক্যটা হাইড্রোজেন আর ফসফরাসের পার্থক্য পাইছি তড়িৎ ঋণাত্মকতার 0.1। তার মানে এইখানে ডাইপোল তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। আর ডাইপোল যেহেতু তৈরি হওয়ার সুযোগ নাই, তো শেয়ারকৃত ইলেকট্রন ফসফরাস নিজের দিকে টানতেও পারবে না, আর হাইড্রোজেন হচ্ছে চলে যেতেও পারবে না। তো এই জন্য এই হাইড্রোজেনটা যায় না।
এইখানেও সেম কাহিনী, এই হাইড্রোজেনটা যায় না, কারণ শেয়ারকৃত ইলেকট্রনকে ফসফরাস নিজের দিকে টানতে পারতেছে না। ঠিক আছে। আর লাস্ট বার বলি, ও এইচ এর থেকে এইচ টা কিভাবে যাচ্ছে, কারণ হচ্ছে অক্সিজেনের এবং হাইড্রোজেনের তড়িৎ পার্থক্য হচ্ছে 1.3, যেটা 0.5 থেকে 1.9 এর রেঞ্জের মাঝখানে। আর আমরা জানি 0.5 থেকে 1.9 রেঞ্জের মাঝখানে যদি হয়, তাহলে ওইটাকে আমরা বলি পোলার সমযোজী, মানে এইখানে ডাইপোল তৈরি হবে। আর ডাইপোল তৈরি কখন হয়, যখন শেয়ারকৃত ইলেকট্রন কেউ একজন নিজের দিকে টানবে, ওই দিকে হচ্ছে ঋণাত্মক প্রান্ত তৈরি হবে এবং অপর দিকে ধনাত্মক প্রান্ত তৈরি হবে। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি 3.4 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, এই জন্য অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানবে। আর অক্সিজেন যদি শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানে, তাহলে কিন্তু হাইড্রোজেন খুব সহজেই হচ্ছে চলে যেতে পারবে, মানে হাইড্রোজেনের কোনো পিছুটান থাকবে না। তো আমরা কি বুঝলাম, ফসফরিক অ্যাসিড এইটার হচ্ছে তিনটা, মানে এইখানে হাইড্রোজেন যাবে তিনটা, H3PO3 এইখানে যাবে দুইটা, H3PO2 এইখানে হবে হচ্ছে একটা। ঠিক আছে, এইখানে H3 থেকে কখনো এটা ভাবার মানে কারণ নাই যে হাইড্রোজেন তিনটা বিয়োজিত হবে, এখানেও 3 থেকে ভাবার কোনো কারণ নাই যে ফসফরাস অ্যাসিড দুইটা, মানে ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন দুইটা বিয়োজিত হবে। আবার এইখানেও এই যৌগটা দেখে এইটা মনে কর, আচ্ছা এইখানে ঠিক আছে তিনটা হাইড্রোজেন আছে, তিনটাই যাবে, বাট এইখানে আর এখানে হচ্ছে গ্যাঞ্জাম, এখানে তিনটা আছে বাট যাবে হচ্ছে দুইটা, এখানে আছে তিনটা বাট যাবে হচ্ছে একটা। এটা একটু আমরা মনে রাখবো। তো আমি একটু ছোট করে লিখি যদি আমার ম্যাথ করতে সলভ হয়, মানে ইজি হয়। H3PO4 এখানে হচ্ছে তিনটা যাবে হাইড্রোজেন, আর H3PO3 এখানে যাবে হচ্ছে দুইটা, আর H3PO2 এখানে যাবে হচ্ছে একটা। আশা করি বুঝতে পারছো কেন হচ্ছে তিনটা দুইটা আর এখানে একটা যায়। আমি চাইলে হচ্ছে মানে এটা বলতেই পারতাম যে ফসফরিক অ্যাসিডে তিনটা হাইড্রোজেন যায়, এখানে দুইটা হাইড্রোজেন যায়, এখানে একটা হাইড্রোজেন যায়, কিন্তু তাতে লাভ কি হইতো, লাভ কিছুই হইতো না, তো মুখস্থ করতাম। তো মুখস্থ করলে প্রেসার বাড়ে। মুখস্থ দরকার আছে, বাট সেটা বুঝে বুঝে, কোনো মানে মাথায় প্রেশার নিয়ে মুখস্থের কোনো দরকার নেই। মুখস্থ করব বুঝে বুঝে, যদি আমার কাছে ভালো লাগে মুখস্থ করব, ভালো না লাগলে ওটা বাদ, ওটা মুখস্থ ওটা করবোই না। দেখো, এখন আমরা হচ্ছে ম্যাথে ঢুকবো। এতক্ষণ যা যা শিখলাম এগুলো ছিল হচ্ছে জাস্ট সূত্র, এখন আমরা ম্যাথে ঢুকবো। দেখি আমার কাছে কি কি ম্যাথ আছে। টাইমের কোনো লিমিট দিছে? আহা, এত তাড়াতাড়ি? 10 মিনিট আছে। আচ্ছা, ভিডিওটা ইন করি, করে